হাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। প্রিভিয়াস ক্লাসে আমরা পড়েছিলাম যে অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের শরীরের মধ্যে দেখা যায় ইনেট ইমিউনিটির ক্ষেত্রে। সেই অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা আমরা পড়ছিলাম, পুরোটা কমপ্লিট হয়নি, আমরা শ্বেত রক্তকণিকা পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এই ইনেট ইমিউনিটির যে অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা বা সহজাত অনাক্রমতায় অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে গড়ে ওঠে সেইগুলোর আরও অন্যান্য পদ্ধতিগুলো আজকে আমরা দেখব। কেমন? সেইগুলোর মধ্যে একটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে ম্যাক্রোফাজ দ্বারা। কি বললাম? ম্যাক্রোফাজ এরকম একটা ফ্যাগোসাইটিক সেল বা ফ্যাগোসাইটিক কোষ, যেটা কিনা আমাদের ইমিউন সিস্টেমের মধ্যে অবস্থান করে আমাদের ইমিউনিটিতে সাহায্য করে। সেটা আমরা আগেই দেখেছি, আমরা আগেই পড়েছি, তাই তো? এই ইনেট ইমিউনিটিতে ম্যাক্রোফাজ সাহায্য করে। আমরা সবাই জানি ম্যাক্রোফাজ হচ্ছে একটা ফ্যাগোসাইটিক সেল। তাহলে যে ফ্যাগোসাইটিক সেল সে কি করবে? সে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণুকে ধ্বংস করবে। ঠিক সেরকমই ম্যাক্রোফাজে কি করে? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণুকে ধ্বংস করে। কেমন? এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ধ্বংস করে, এটা ম্যাক্রোফাজের একটা কাজ। এবার হচ্ছে এই যে ম্যাক্রোফাজ, সেটা আবার রোগ জীবাণুকে ধ্বংস করে। এটা আরও একটা পদ্ধতি আছে, ফ্যাগোসাইটোসিস ছাড়াও আরও একটা পদ্ধতি আছে, সেটাকে বলা হয় যে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম গঠনের মাধ্যমে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম গঠন করে, যার মাধ্যমে কি করে? এই ম্যাক্রোফাজ ইমিউন গঠন করে, অর্থাৎ অনাক্রমতা গঠনে সাহায্য করে। তো ইমিউনিটি গঠন করে বা অনাক্রমতা গঠন করে, সেটা কিভাবে করে? রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমটা কি, এটা একটু আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। আমাদের শরীরের মধ্যে যে যকৃৎ আছে, যকৃতের যে কুফার সেল আছে, তারপরে হচ্ছে আমাদের ব্রেনের যে মাইক্রোগ্লিয়াল সেলগুলো আছে, বা বোন ম্যারোতে যে লিম্ফয়েড নোডসগুলো আছে, এরকম বিভিন্ন অঙ্গ, বিশেষ করে 90% হচ্ছে কুফার সেল লিভারের, বা মাইক্রোগ্লিয়াল সেল আছে, বোন ম্যারো লিম্ফগুলো আছে, অ্যালভিওলার ম্যাক্রোফাজ আছে, হ্যাঁ, ইন্টেস্টাইন ম্যাক্রোফাজগুলো আছে। এই যে বিভিন্ন ধরনের যে পার্টসগুলো, অঙ্গগুলো, বিভিন্ন ম্যাক্রোফাজ সেলগুলো একসঙ্গে যখন একটা সিস্টেম গঠন করে, যখন একসঙ্গে কাজ করে, তখন সেটা বলা হয় রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। এই সিস্টেমের কাজ কি করে? এই সিস্টেম হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে আমরা জানি এজি অর্থাৎ অ্যান্টিজেন এবং এবি অ্যান্টিবডি কমপ্লেক্স গঠন হয়, তাই তো? এই যে অ্যান্টিজেন কমপ্লেক্স গঠন যখন হয়, তখন সেই কমপ্লেক্সকে, সেটাকে বলা হয় ইমিউন কমপ্লেক্স। এটাকে বলা হয় ইমিউন কমপ্লেক্স। অর্থাৎ এই ইমিউন কমপ্লেক্স বা অ্যান্টিবডি অ্যান্টিজেন যে কমপ্লেক্স, সেই কমপ্লেক্সকে ডিস্ট্রয় করে, মানে ধ্বংস করে। সেই কমপ্লেক্সকে ডিস্ট্রয় করে মানে ধ্বংস করে দিলে কি হবে? এই অ্যান্টিজেনগুলো ধ্বংস হয়ে যাবে, যেগুলো শরীরের পক্ষে ক্ষতিকারক, তাই কি না? তাহলে এই কমপ্লেক্সটা ধ্বংস হয়ে গেলে অ্যান্টিজেনগুলো অবশ্য ধ্বংস হয়ে যাবে। এর মাধ্যমে ম্যাক্রোফাজ কাজ করতে পারে, যেটা বলা হয় রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। কেমন? তো এই দুটো পদ্ধতিতে ম্যাক্রোফাজ কাজ করে, ফ্যাগোসাইটোসিস আর রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম গঠনের মাধ্যমে। এরা কি করে? অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে, অর্থাৎ যখন দেহের মধ্যে কোনো রোগ জীবাণু প্রবেশ করে তখন তাকে ধ্বংস করে। বুঝতে পেরেছ? এরপরে আমরা আরও একটা প্রসেস দেখব, যে প্রসেসের মাধ্যমেও ইন্টারনাল যে ডিফেন্স মেকানিজম সেটা গড়ে ওঠে। সেটা কি? আর একটা হচ্ছে ইনফ্ল্যামেটরি রিয়াকশন, বা বাংলায় এটা বলা হয় প্রদাহ সংক্রান্ত বিক্রিয়া।
এই ইনফ্ল্যামেটরি রিয়াকশন সম্পর্কে আমি আগেও অনেকবার বলেছি এবং কিভাবে হয় সেটাও আমি বলেছি। তো সেটা দ্বিতীয়বার না আলোচনা করলেও হবে, তবুও আমি আরও একবার তোমাদেরকে বলে দিচ্ছি ডিটেলসে, কারণ এটা নিয়ে আমি দেখেছি ডাউট ক্লিয়ারিং সেশনে তোমরা অনেকে অনেক প্রবলেমের ফেস হয়েছে। তো সেটা আমি আরেকবার বলে দিচ্ছি। ইনফ্ল্যামেটরি রিয়াকশন মানে আমি তোমাদেরকে কি বলেছিলাম যে শরীরের কোনো একটা জায়গাতে ফুলে যায়, ফুলে গিয়ে সেখানে কি হয়, সেখানে একটা তাপ উৎপন্ন হয়, সেই ব্যাপারটাকে বলেছিলাম ইনফ্লামেশন। সেই ব্যাপারটা কি ডিটেলসে এরকম যে ইনফ্লামেশন ব্যাপারটা তিনটে পদ্ধতিতে হয়। কি হয়, একটা পদ্ধতির নাম হচ্ছে ভ্যাসোডায়ালেশন। প্রথমে হয় ভ্যাসোডায়ালেশন ঘটে, সেকেন্ড টাইম ঘটে তোমার ইনক্রিজ অফ পারমিয়েবিলিটি অফ ব্লাড ক্যাপিলারি, এটাকে বাংলায় লিখি, সেটা বলা হয় রক্ত জালকের ভেদ্যতা বৃদ্ধি। কি হয়, রক্ত জালকের ভেদ্যতা বৃদ্ধি পায়, এটাকে ইংলিশে বলা হয় ইনক্রিজ অফ ক্যাপিলারি পারমিয়েবিলিটি। এটা একটা প্রসেস। আর একটা থার্ড প্রসেস যেটা ঘটে সেটা হচ্ছে ডায়াপেডেসিস। ঠিক আছে, তো এই সবগুলো প্রসেসের সঙ্গেই তোমরা পরিচিত হয়ে গেছো। কি ইনক্রিজ অফ ক্যাপিলারি পারমিয়েবিলিটি বা রক্তজালকের ভেদ্যতা বৃদ্ধি, ডায়াপেডেসিস, এটাও আমরা আগে আলোচনা করেছি, এটাও সঙ্গে পরিচিত নাও যেটা হচ্ছে সেটা হচ্ছে ভ্যাসোডায়ালেশন। এটার সম্পর্কে তোমরা পরিচিত নাও। এই সবগুলো নিয়ে আমি একটু একে একে আলোচনা করছি। দেখো, প্রথম যে ঘটনাটা ঘটে সেটাকে কি বললাম, সেটা হচ্ছে ভ্যাসোডায়ালেশন। 1 নাম্বার বললাম ভ্যাসোডায়ালেশন। কি এই ভ্যাসোডায়ালেশন একটা সিম্পল পদ্ধতি। ভ্যাসোডায়ালেশন কীরকম, যে আমি মনে করো যে আমি বলেছিলাম এর আগে যে এটা মনে করো একটা রক্তবাহ, তাই তো? এবার দুটো রক্তবাহ যখন এক জায়গায় মিলিত হয় সেখানে কি হয়, ছোট ছোট এরকম রক্তবাহ তৈরি হয়, যেটাগুলো আমরা বলি ক্যাপিলারি, তাই তো? এগুলোকে বলি আমরা ক্যাপিলারি। এরকম ক্যাপিলারি গঠন হয়। তো এই যেখানে ক্যাপিলারি গঠন হয় সেই জায়গায় কি হয়, এই রক্তবাহের মধ্যে কি আছে, রক্তকণিকাগুলো আছে তো, রক্তকণিকাগুলো আছে। তো এই যে রক্তকণিকাগুলো আছে, এই রক্তকণিকাগুলো কি হয়, এই যখন ক্যাপিলারির মধ্যে দিয়ে পাস হয়, ক্যাপিলারি তো প্রাচীর আছে, দেয়াল আছে, এই যে ক্যাপিলারির যে তোমার প্রাচীর, সেই ক্যাপিলারির প্রাচীর যদি কি হয়, ভেদ্যতা যদি বৃদ্ধি পায়, তখন সেটাকে বলা হয় ভ্যাসোডায়ালেশন। কি বলা হয়, এই ক্যাপিলারির প্রাচীর যদি ভেদ্যতা বৃদ্ধি পায় এবং কি বলবো ভেদ্যতা বৃদ্ধি পায়, সেটাকে বলা হয় ভ্যাসোডায়ালেশন। বুঝতে পেরেছো? তাহলে এই ঘটনাটা কিভাবে ঘটে, এই ঘটনাটা ঘটে হচ্ছে, মনে করো এইখানটা দিয়ে রক্তবাহগুলো যাচ্ছে, ঠিক আছে? এইখানে অনেক খালি হয়ে যাচ্ছে। মনে করো যে এইখানে অনেকগুলো বডি কোষগুলো আছে, দেহ কোষগুলো অবস্থান করছে, এর মাঝে দিয়ে রক্তবাহ গিয়েছে, ঠিক আছে? এর মাঝে দিয়ে রক্তবাহ গিয়েছে, কোনো সমস্যা নাই। এবার এগুলো মনে করো সব দেহ কোষ, এর মাঝে দিয়ে রক্তবাহ গিয়েছে। এবার সাপোজ মনে করো যে এই জায়গার যে কোন জায়গাটা দেখাবো, এই জায়গার মনে করো কোষটা আক্রান্ত হয়ে গেছে, এই কোষটা ইনফেকশন হয়েছে, সেটা যে কারণে হতে পারে, ইনজুরি হতে পারে, বা কোনো ব্যাকটেরিয়া বা কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত হলো, সেটাও হতে পারে। তো এই জায়গার যে কোষটা আছে সেটা আক্রান্ত হয়ে গেছে কোনো রকমভাবে, এটা ইনফেক্টেড। এবার কি হবে, এই যে ইনফেক্টেড কোষগুলো আছে, সেই ইনফেক্টেড কোষ থেকে এক ধরনের পদার্থ ক্ষরণ হয়, যেটাকে বলা হয় ব্র্যাডিকাইনিন। কি বলা হয়, এটা বলা হয় ব্র্যাডিকাইনিন। বোঝা গেছে? এবার এই যে ব্র্যাডিকাইনিন ক্ষরণ হলো,
এই ব্র্যাডিকাইনিনটা কি করে, এই ব্র্যাডিকাইনিন যখন ক্ষরণ হলো সে চুপচাপ থাকে। এই ব্র্যাডিকাইনিন ক্ষরণ হওয়ার জন্য এই জায়গাটা কি হয়, এই যে দেহের মধ্যে যে রক্তবাহগুলো আছে সেই রক্তবাহের মধ্যে কি আছে, বেসোফিল আছে। কি আছে, বেসোফিল বলে একটা রক্তকণিকা আছে। এছাড়াও আছে মাস্ট সেল। কোথায় আছে মাস্ট সেল? দেহকোষের মধ্যে। মাস্ট সেল কোথায় থাকে? দেহকোষে থাকে। তাহলে এই যে দেহকোষে মাস্ট সেল আছে আর বেসোফিল আছে রক্তবাহের মধ্যে, এরা কি করে, এরা করে কি, এক ধরনের পদার্থ ক্ষরণ করে যেটাকে বলা হয় হিস্টামিন। কি, এটার নাম হচ্ছে হিস্টামিন। হিস্টামিন ক্ষরণ করে। এবার এই রক্তবাহের কোষের মধ্যে থেকে কি ক্ষরণ হয়েছে, হিস্টামিন ক্ষরণ হয়েছে, আর বাইরে কি ক্ষরণ হয়েছে, ব্র্যাডিকাইনিন ক্ষরণ হয়েছে। এই ব্র্যাডিকাইনিন কি করে, এখানে গিয়ে কাজ করে, আর এর মধ্যে যে হিস্টামিন আছে সেটা এখানে এসে কাজ করে। কোথায় কাজ করে? এই ক্যাপিলারিতে এসে, ক্যাপিলারি যে দেয়াল আছে সেখানে এসে কাজ করে। এবার এখানে যখন তারা রিয়াকশন ঘটায় তখন কি হয়, এই জায়গাটাতে তোমার এই ক্ষতিগ্রস্ত কোষের ঠিক পাশে যেখানে রক্তবাহ আছে সেই রক্তবাহের ক্যাপিলারিটা কি হয়, এর ভেদ্যতা বেড়ে যায়। কি হয়, এই ভেদ্যতা বেড়ে যায়। এবং এই যে কলা কোষগুলো আছে, এই কোষগুলো আছে, এদেরও ভেদ্যতা বেড়ে যায়। এবার কি হয়, যখনই এই কলা কোষগুলোর দেহের প্রাচীরগুলোর ভেদ্যতা বেড়ে যায়, ক্যাপিলারির ভেদ্যতা বেড়ে যায়, তখন কি হয়, এই জায়গাটা থেকে তাপ উৎপন্ন হয়। কি হয়, তাপ উৎপন্ন হয়। কেন তাপ উৎপন্ন হয়? এই জায়গাটা তাপ উৎপন্ন হয় তার কারণ হচ্ছে এখানে প্রচুর যন্ত্রণা অনুভূত হয়। কেন যন্ত্রণা অনুভূত হয়? কারণ এখানে যে নর্মাল ব্যাপারটা ঘটছে সেটা কিন্তু ঘটছে না, এখানে অ্যাবনর্মাল ঘটনা ঘটছে। কি ঘটছে? কারণ এখানে কলাকোষের যে প্রাচীরগুলো আছে, অর্থাৎ এই যে রক্তবাহের প্রাচীরগুলো আছে, এই কোষের প্রাচীর, সবগুলো প্রাচীরের ভেদ্যতা বেড়ে যায়। তখন কি হয়, প্রাচীর এই কোষ থেকে বিভিন্ন পদার্থ বাইরে বেরিয়ে আসতে শুরু করে। এখানে কি হয়, এই যে রক্তবাহ থেকে রক্ত কোষগুলো বেরিয়ে আসতে শুরু করে, যেমন শ্বেত রক্তকণিকাগুলো বেরিয়ে আসে, মনোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল, এগুলো সব একে একে রক্তবাহ থেকে বাইরে বেরিয়ে আসতে শুরু করে। এর ফলে কি হয়, এখানে একটা তোমার কি বলবো, এখানে জায়গাটা একটু ফুলে ওঠে, একটু ফুলে যায়, কারণ বাইরে থেকে সব সব তো বাইরে বেরিয়ে আসছে ভেতর থেকে, ফলে এই জায়গাটা একটু ফুলে যায়। আর কি হয়, এই দেখো যে ব্র্যাডিকাইনিন আছে, এই ব্র্যাডিকাইনিন কি করে, এই যে কোষের যে যন্ত্রণা গ্রাহকগুলো আছে, যে যন্ত্রণা গ্রাহকগুলো আছে, সেই যন্ত্রণা গ্রাহকগুলোকে কি করে, উদ্দীপিত করে। যখনই যন্ত্রণা গ্রাহকগুলো উদ্দীপিত হয় তখন এই কোষের জায়গাগুলো, কলা কোষের জায়গাগুলো যন্ত্রণা করে। এবং এই যন্ত্রণা করার জন্য কি হয়, এখানে তাপ উৎপন্ন হয়, বা যেখানে বিভিন্ন রিয়াকশন ঘটছে সেগুলো তার জন্য দায়ী। এই রিয়াকশনগুলো তার জন্য তাপ উৎপন্ন হয়। এবং এখানে যে বিভিন্ন কলাকোষ থেকে যে পদার্থগুলো বাইরে বেরিয়ে আসলো তার জন্য জায়গাটা একটু ফুলে যায়। কি যায়, ফুলে যায়, সোলেন হয়ে যায়। তাহলে এই যে পুরো ঘটনাটা এখানে কি ঘটলো, এক ঘটলো যে বাইরে থেকে প্রথমে ঘটলো যে ক্ষতিগ্রস্ত কোষগুলো হলো, সেই ক্ষতিগ্রস্ত কোষগুলো থেকে ব্র্যাডিকাইনিন ক্ষরণ হলো। এই ব্র্যাডিকাইনিন আর রক্তের কলা কোষগুলো থেকে কি হলো, ব্র্যাডিকাইনিন ক্ষরণ হওয়ার জন্য হিস্টামিন ক্ষরণ হলো বেসোফিল থেকে। এই হিস্টামিন আর ব্র্যাডিকাইনিন একসঙ্গে কাজ করে কি হলো, রক্তের কলা কোষের কি হলো, রক্তবাহ কলা কোষের এই কোষগুলোর কি করলো, ভেদ্যতা, কোষ প্রাচীরের ভেদ্যতা বৃদ্ধি পেলো। এই ঘটনাটাকে বলা হচ্ছে ভ্যাসোডাইলেশন। এই ভেদ্যতা যখন বৃদ্ধি পেয়ে গেল তার ফলে কি হচ্ছে, যন্ত্রণা অনুভূত হচ্ছে, সেই জায়গাটা একটু ফুলে যাচ্ছে, সরি ফুলে যাচ্ছে না, এখনই কি হচ্ছে, সেই জায়গাটা ফুলে যাচ্ছে, সেটা পরে ঘটছে, যন্ত্রণা অনুভূত হচ্ছে, আর এই জায়গাটা একটু লাল হয়ে যায়। কি হয়ে যায়, লাল হয়ে যায়, রেডনেস হয়ে যায়, যেটাকে বলা হয় এরিথেমা। এই রেডনেস হয়ে যায়, লাল হয়ে যায়, এই ব্যাপারটাকে বলা হচ্ছে ভ্যাসোডাইলেশন। তাহলে ভ্যাসোডাইলেশনের মধ্যে কি কি পড়ছে, লাল হয়ে যাওয়া, যন্ত্রণা অনুভূত হওয়া, আর হচ্ছে কোষ প্রাচীরগুলোর ভেদ্যতা বৃদ্ধি পেয়ে যাওয়া, এটা বলা হচ্ছে ভ্যাসোডাইলেশন। এবার এই ভ্যাসোডাইলেশন হওয়ার জন্য কি হচ্ছে, রক্তবাহের ভেদ্যতা বৃদ্ধি পেয়ে সেখান থেকে রক্ত কলাকোষগুলো বাইরের দিকে বেরিয়ে আসছে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে ডায়াপেডেসিস। বোঝা গেছে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে ডায়াপেডেসিস। আর এই ডায়াপেডেসিস, ক্যাপিলারির ভেদ্যতা বৃদ্ধি, লাল হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, আলটিমেটলি টোটাল ব্যাপারটাকে একসঙ্গে বলা হচ্ছে ইনফ্লামেশন। এই টোটাল ব্যাপারটা যেটা আমরা এতক্ষণ ধরে পড়লাম
সেটাকে বলা হচ্ছে ইনফ্লামেশন। কি বোঝা গেল না এই টোটাল ব্যাপারটাকে বলা হচ্ছে ইনফ্লামেশন। কেমন? এবার এই যে ইনফ্লামেশন হলো, এই ইনফ্লামেশনটা কি জন্য হলো? কারণ আমাদের দেহের মধ্যে কোনো একটা জায়গায় রোগ জীবাণু আক্রান্ত হয়েছিল বা কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল, এই জন্যই তো ইনফ্লামেশনটা হলো। তাহলে ইনফ্লামেশন কি করলো? ইনফ্লামেশন অ্যাকচুয়ালি আমার শরীরে যাতে ইমিউনিটি গড়ে ওঠে, আমার শরীর যে আক্রান্ত হয়েছে সেটাকে ইন্ডিকেট করলো এবং ইমিউনিটি গড়ে তোলার একটা চেষ্টা করলো। তাহলে এটাও এক ধরনের শরীরের ইমিউনিটি বৃদ্ধির প্রসেস, যেটা কি হয়, ইন্টারনালি হয়, এবং এটা কোন ধরনের রোগ জীবাণু আক্রান্ত হয়েছে সেটা কিন্তু ফলো করে না, যে কারণে এটা হচ্ছে ইনেট ইমিউনিটির মধ্যে পড়ছে। আর যেহেতু এটা দেহের ভেতরে ঘটছে, তাই এটাকে বলা হয় অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা। তাহলে এটাকে হচ্ছে ইনেট ইমিউনিটিতে অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা। বুঝতে পেরেছ? এবার আমরা যে বিষয়টা আলোকপাত করব, এটা হচ্ছে আরও একটা প্রতিরক্ষা ব্যবস্থা, সেটা হচ্ছে জ্বর বা ফিভার। এটা ইংলিশে বলা হয় ফিভার। তোমরা জ্বরের সঙ্গে সবাই পরিচিত, আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো সময় জ্বর হয়েছে এবং হয়, তাই তো? তাহলে এই জ্বর কেন হয়, সেটা আমি একটু সংক্ষেপে বলছি। দেখো, এটা একটা মানুষ, তো এই মানুষটার কোনো একটা জায়গা আক্রান্ত হয়েছিল, যেটা একটু আগে আমরা দেখলাম। এই জায়গাটা আক্রান্ত হওয়ার জন্য এখানে কি হলো? ইনফ্লামেশন হলো। ইনফ্লামেশন হয়েছে, ইনফ্লামেশন হওয়ার জন্য এখানে কি হয়েছে? তাপ উৎপন্ন হয়েছে আর যন্ত্রণা অনুভূত হয়েছে, তাই তো? ইনফ্লামেশন হওয়ার জন্য তাপ অনুভূত হয়েছে আর যন্ত্রণা অনুভূত হয়েছে। এটা সাময়িকভাবে কোনো একটা জায়গায়, যে আমার ধরো এটা মনে করো হাতের আঙ্গুল, এই আঙ্গুলটা এই জায়গাটা কেটে গেল বা যন্ত্রণা লাগলো, তাহলে এই জায়গাটা যন্ত্রণা অনুভূত হলো। কিন্তু এই আঙুলে যন্ত্রণা হয়েছে, সেই যন্ত্রণাটাকে আমরা পায়ে বুঝতে পারি বা মাথায় বুঝতে পারি? সেটা কিন্তু বুঝতে পারি না, সেটা তো হয় না। তাহলে এই ব্যাপারটা হচ্ছে ইনফ্লামেশন। এবার যদি এই ইনফ্লামেটরি রিয়াকশনটা আমাদের পুরো দেহে ছড়িয়ে পড়ে, এর জন্য যদি আমাদের পুরো দেহে তাপ ছড়িয়ে পড়ে, সেটাকে আমরা বলবো ফিভার। বুঝতে পেরেছো? সেটাকে আমরা বলবো ফিভার বা জ্বর। এমন অনেক সময় হয়, কারো দেখা যাচ্ছে যে একটু পায়ে আঘাত পেয়েছে, তার জন্য তার জ্বর চলে আসলো, কিছুক্ষণ পর তার জ্বর চলে আসলো। তার মানে কি? ওই যে ইনফ্ল্যামেটরি রিয়াকশনটা তার পায়ে আঘাতের জন্য হয়েছিল, সেটা তার পুরো দেহে ছড়িয়ে পড়ে, সেটাকে আমরা বলি জ্বর। সেটা কিভাবে হয়? সেটা কোনো জায়গা এমনি আঘাতপ্রাপ্ত হওয়ার জন্য, ইনজুরি হওয়ার জন্য হতে পারে, কোনো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে। এমন হতে পারে যে এই একটা মানুষ মনে করো তার এই জায়গাটা, হাতের এই জায়গাটা আক্রান্ত হয়েছে বা ইনজুরি হয়েছে, কিছু একটা হয়েছে, সেটা আমরা দেখালাম এই জিনিসটা। ঠিক আছে, এই পুরো ব্যাপারটা। এবার কি হয় দেখো, এই জায়গাটা ধরো মনে করো আমি আঁকছি বডির এই কোনো একটা জায়গা, এখানে কোষগুলো আছে, এই কোষগুলো আছে। এবার কোনো একটা কোষে সাপোজ এই জায়গাটায় মনে করো একটা ভাইরাস আক্রান্ত হয়ে গেছে এই কোষটায়। যখনই ভাইরাস আক্রান্ত হবে, এই ভাইরাস থেকে এক ধরনের ক্ষরণ, বা আমি সাপোজ ভাইরাস দিয়েই বললাম, ঠিক আছে, বা কোনো একটা ভাইরাস না বলে তুমি বলতে পারো যে কোনো একটা রোগ জীবাণু, পার্টিকুলারলি না বলে রোগ জীবাণু বলো, কারণ যে কোনো ধরনের রোগ জীবাণু হতে পারে, ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে। তাহলে কোনো একটা রোগ জীবাণু, তাহলে এই রোগ জীবাণুটা ধরো এখানে আক্রান্ত হয়েছে। একটু আগে আমরা দেখলাম যে রোগ জীবাণুটা আক্রান্ত হচ্ছিল বা যে কোষটা আক্রান্ত হচ্ছিল, সেখান থেকে কিন্তু এক ধরনের পদার্থ ক্ষরণ হচ্ছিল। তাহলে এখানে রোগ জীবাণু যখন আক্রান্ত করবে, রোগ জীবাণুর দেহ থেকে এক ধরনের পদার্থ ক্ষরণ হবে, সেটাকে বলা হয় কি বলা হয়? সেটাকে বলা হয় পাইরোজেন। সেটা বলা হয় পাইরোজেন। আর এই দেহের মধ্যে এখানে কি থাকে? তাকে হচ্ছে মাস্ট সেল, এক ধরনের ফ্যাগোসাইটিক সেল। এই মাস্ট সেল থেকেও এক ধরনের পদার্থ ক্ষরণ হয়, সেটাকেও বলা হয় পাইরোজেন। কি বললাম? মাস্ট সেল থেকে পদার্থ ক্ষরণ হয়, সেটার নামও হচ্ছে পাইরোজেন। যেটা রোগ জীবাণু থেকে ক্ষরণ হয়, সেটাকে বলা হয় এক্সোজেনাস পাইরোজেন, বা বাংলায় বলা হয় বহিস্থ। এক্সোজেনাস কথার অর্থ হচ্ছে বহিস্থ পাইরোজেন, আর এটাকে বলা হয় অন্তঃস্থ, বা ইংলিশে বলা হয় এন্ডোজেনাস। একটা হচ্ছে এক্সোজেনাস আর একটা হচ্ছে এন্ডোজেনাস। এই দুই ধরনের পাইরোজেন ক্ষরণ হয়। এবার কি হয় যে
এই যে রোগ জীবাণু আছে, রোগ জীবাণু যখন আক্রমণ করে তখন তার যে পাইরোজেন ক্ষরণ হয়, অর্থাৎ বহিস্থ পাইরোজেন বা এক্সোজেনাস পাইরোজেন, তার জন্য ওই দেহের কোষের যে মাস্ট সেলগুলো থাকে তারা কি করে, অন্তঃস্থ পাইরোজেন ক্ষরণ করে। অর্থাৎ রোগ জীবাণু আক্রমণ করলো, রোগ জীবাণু ওখানে পাইরোজেন ক্ষরণ করলো, এক্সোজেনাস পাইরোজেন। সেই এক্সোজেনাস পাইরোজেনের জন্য কি হলো, মাস্ট সেলগুলো সেখানে এবার ওই এক্সোজেনাস পাইরোজেনের দ্বারা উদ্দীপিত হয়ে সেখানে এন্ডোজেনাস পাইরোজেন বা অন্তঃস্থ পাইরোজেন ক্ষরণ করলো। এবার অন্তঃস্থ পাইরোজেন যখন এখানে ক্ষরণ হলো, মনে করো এই ভাইরাস এসে এখানে এক্সোজেনাস পাইরোজেন ক্ষরণ করলো, তখন এবার তার পরিপ্রেক্ষিতে এখানে এন্ডোজেনাস পাইরোজেন ক্ষরণ হলো। ঠিক আছে, এবার এই যে এন্ডোজেনাস পাইরোজেন ক্ষরণ হলো, এই এন্ডোজেনাস পাইরোজেন ক্ষরণ হওয়ার জন্য এখানে কি হয়, এই এন্ডোজেনাস পাইরোজেনগুলো সোজা চলে যায় আমাদের হাইপোথ্যালামাসে। কোথায় চলে যায়, অর্থাৎ এই জায়গাটায় আক্রান্ত হলো, তার এই জায়গাটা থেকে কি হয়, যে এন্ডোজেনাস পাইরোজেনটা ক্ষরণ হলো সেটা চলে যায় আমাদের মাথায়, যে মস্তিষ্কে কি থাকে, হাইপোথ্যালামাস থাকে, তাই তো, সেই হাইপোথ্যালামাসে চলে যায়। হাইপোথ্যালামাসে গিয়ে সেখানে কি করে, সেখানে যে নার্ভ সেলগুলো আছে সেগুলোকে উদ্দীপিত করে। কি করে, হাইপোথ্যালামাসে যে স্নায়ু নার্ভ সেল বা বাংলায় বলা হয় স্নায়ু কোষ, যে স্নায়ু কোষগুলো আছে সেই স্নায়ু কোষগুলোকে উদ্দীপিত করে। এবার যখন স্নায়ু কোষগুলো উদ্দীপিত হয় তখন সেখানে কি হয়, সেই স্নায়ু কোষ উদ্দীপিত হলে সেই স্নায়ু কোষগুলো হাইপোথ্যালামাস থেকে, এই স্নায়ু কোষগুলো হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন ক্ষরণে উদ্দীপিত করে, সেটার নাম হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। সেই যে প্রোস্টাগ্ল্যান্ডিন ক্ষরণ হয়, এই প্রোস্টাগ্ল্যান্ডিন এবার কি করে, হাইপোথ্যালামাসের যে তাপ উৎপন্নকারী অঞ্চলটা আছে, তাপ নিয়ন্ত্রণকারী, তাপ উৎপন্ন না, তাপ নিয়ন্ত্রণকারী যে অঞ্চল আছে, সেই তাপ নিয়ন্ত্রণকারী অঞ্চল কি করে, তাপ উৎপন্ন করে। সেই তাপ কোথায় উৎপন্ন করে, দেহে উৎপন্ন করে। এবার দেহে এই তাপ উৎপন্ন করার ফলে পুরো দেহে মোটামুটি 20 থেকে 30 মিনিট বা 20 থেকে 25 মিনিটের মধ্যে পুরো দেহে তাপ ছড়িয়ে যায়। এই যে পুরো দেহে তাপ ছড়িয়ে যাওয়া, অর্থাৎ দেহের তাপমাত্রা ভীষণভাবে বেড়ে যাওয়া, এটা কিন্তু আমরা জ্বর বলি বা ফিভার বলি। তাহলে জ্বরটা বা ফিভারটা এভাবেই হয়। কিভাবে হয় আমি আরেকবার সংক্ষেপে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, প্রথমে কি হয়, শরীরের কোনো একটা জায়গা কোনো একটা রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হলো। যখনই রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হলো, সেই রোগ জীবাণুটা কি করে, সেখানে পাইরোজেন ক্ষরণ করে তার দেহ থেকে। তার দেহ থেকে পাইরোজেন ক্ষরণ হওয়ার জন্য কি হয়, মাস্ট সেল কি করে, আবার দেহকোষে আছে, সে আবার তার দেহ থেকে পাইরোজেন ক্ষরণ করে। তার দেহ থেকে, অর্থাৎ মাস্ট সেলের দেহ থেকে ক্ষরণকারী পাইরোজেনকে বলা হয় এন্ডোজেনাস পাইরোজেন বা অন্তঃস্থ পাইরোজেন। আর রোগ জীবাণুর দেহ থেকে ক্ষরণকারী পাইরোজেনকে বলা হয় এক্সোজেনাস পাইরোজেন বা বহিস্থ পাইরোজেন। অর্থাৎ বহিস্থ পাইরোজেনের জন্য দেহ অন্তঃস্থ পাইরোজেন ক্ষরণ হয়। অন্তঃস্থ পাইরোজেন কোথায় চলে যায়, হাইপোথ্যালামাসে চলে যায়। হাইপোথ্যালামাসে গিয়ে সে কি করে, সেখানকার নার্ভ সেলগুলোকে উদ্দীপিত করে বা স্নায়ু কোষগুলো। সেই স্নায়ু কোষগুলো উদ্দীপিত হওয়ার জন্য হাইপোথ্যালামাস থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন ক্ষরণ হয়। যখনই প্রোস্টাগ্ল্যান্ডিন ক্ষরণ হয়, প্রোস্টাগ্ল্যান্ডিন হাইপোথ্যালামাসে আমরা জানি চাপ নিয়ন্ত্রণকারী একটা অঞ্চল থাকে, সেই তাপ নিয়ন্ত্রণকারী অঞ্চলকে উদ্দীপিত করে, সেখান থেকে তাপ উৎপন্ন করে। সেই তাপ এবার সারা দেহে ছড়িয়ে পড়ে 20 থেকে 30 মিনিটের বা 25 মিনিটের মধ্যে। বুঝতে পেরেছো? এই যে পুরো দেহে ভীষণভাবে তাপ বেড়ে গেল, তাপ ছড়িয়ে পড়লো, এই ব্যাপারটাকে বলা হয় ফিভার বা জ্বর। তাহলে দেখো, এই যে জ্বর হলো, এই জ্বরটা কিন্তু কোনো আঘাত পাওয়ার জন্য হতে পারে, যে কোনো ধরনের রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার জন্য হতে পারে। তাহলে আমরা বলতে পারি যে জ্বর হচ্ছে পার্টিকুলার কোনো ডিজিজকে কিন্তু জ্বর ইন্ডিকেট করে না। তাহলে জ্বর কিন্তু আমরা কি বলতে পারি, জ্বর কোনো নির্দিষ্ট রোগ নয়। বোঝা গেছে? জ্বর কোনো নির্দিষ্ট রোগ নয়। জ্বর যে কোনো রোগ জীবাণু আক্রান্ত হওয়ার জন্য বা ইনফেকশন হওয়ার জন্য জ্বর হতে পারে। তাহলে যে কোনো রোগের বলতে পারি কোনো রোগের লক্ষণ হচ্ছে জ্বর, জ্বর কোনো রোগ নয়। বুঝতে পেরেছো? কোনো রোগের লক্ষণ হচ্ছে জ্বর, জ্বর কোনো রোগ নয়। অ্যাকচুয়াল কনসেপ্ট, জ্বর কোনো রোগ নয়। জ্বর হচ্ছে আমাদের একটা শরীরের মধ্যে রোগ জীবাণু আক্রান্ত হওয়ার জন্য রিয়াকশন। বলে যে ডেঙ্গু জ্বর হয়েছে, ডেঙ্গু জ্বর মানে কি, বা ম্যালেরিয়া জ্বর হয়েছে, তা ম্যালেরিয়া জ্বর মানে কি,
মানে হচ্ছে তার যে পরজীবীটা দেহে আক্রমণ করেছে সেটা হচ্ছে প্লাজমোডিয়াম, সেই আক্রমণ করার জন্য তার আক্রমণে দেহে তাপমাত্রা সৃষ্টি হয়েছে। তার মানে এটা হচ্ছে সেরকম জ্বর, জ্বর কোনো নির্দিষ্ট রোগ নয়। কেমন? এরপরে আরও একটা প্রতিরক্ষা ব্যবস্থা তার দিকে আমরা একটু নজর রাখবো, সেটা হচ্ছে ইন্টারফেরন, বা সংখ্যায় বলা হয় IFN। সো হোয়াট ইজ ইন্টারফেরন? সো ইন্টারফেরন কি, সেই ব্যাপারটা ডিরেক্ট যাওয়ার আগে আমরা একটা ক্ষুদ্র বিষয় জেনে নেব যে আমরা জানি আমাদের শরীর ভাইরাস, ব্যাকটেরিয়া এই সমস্ত অণুজীব দ্বারা আক্রান্ত হয়, তাই তো? তাহলে এই যে ভাইরাস, পার্টিকুলারলি যখন আমরা ইন্টারফেরন আলোচনা করব তখন আমরা ভাইরাস সম্পর্কে আলোচনা করব, বুঝতে পেরেছো? এই তো মনে করো একটা কোষ, দেহের এই কোষটাতে যখন ভাইরাস আক্রান্ত হয় তখন কি হয়, ভাইরাস আক্রান্ত হওয়ার পর ভাইরাস সেখানে জন্ম দেয়। অন্যান্য ভাইরাসের, ধরো একটা ভাইরাস দ্বারা আক্রান্ত হলো, তখন এই কোষের মধ্যে এই ভাইরাসটা কি করে আরও অনেক ভাইরাসের জন্ম দেয়, তাই তো? তাহলে ভাইরাসের এই যে রিপ্রোডাকশন বা জন্ম, তাই তো, এটা কিভাবে হয়? ভাইরাসের যে রিপ্রোডাকশন হয় সেটা হচ্ছে দুটো প্রক্রিয়ায় হয়। একটা হচ্ছে লাইটিক সাইকেল, আর একটাকে বলা হয় লাইসোজেনিক সাইকেল। আমরা এগুলো সম্পর্কে পরিচিত, আমরা আগে পড়েছি। তাহলে একটা হচ্ছে লাইটিক সাইকেল আর একটা হচ্ছে লাইসোজেনিক সাইকেল। এই দুটো প্রক্রিয়াতে ভাইরাস বংশ বিস্তার করে। রিপ্রোডাকশন মানে বংশ বিস্তার করে, তার বংশ বিস্তারের এই দুটোই প্রসেস, তাই তো? এই দুটো প্রসেসে বংশ বিস্তার করে। তো এই প্রসেসে যখন বংশ বিস্তার করে সেখানে একটা কমন বিষয় আছে, সেটা হচ্ছে ভাইরাস কীভাবে বংশ বিস্তার করে। এদের যে আরএনএ ভাইরাস, অ্যাকচুয়ালি যেগুলো আরএনএ ভাইরাস, তারা কী করে, এই এদের যে আরএনএ থাকে অর্থাৎ জেনেটিক যে ম্যাটেরিয়াল থাকে সেটার কি হয়, রেপ্লিকেশন হয়। সেটার কি হয়, জেনেটিক ম্যাটেরিয়াল বা আরএনএর রেপ্লিকেশন হয়। রেপ্লিকেশন মানে হচ্ছে অনেকগুলো খণ্ড তৈরি হয়। মনে করো এই একটা আরএনএ ছিল, এই একটা আরএনএ থেকে অনেকগুলো সেম রকম একই আরএনএ অনেকগুলো তৈরি হয়, সেটাকে বলা হয় রেপ্লিকেশন। আমরা জানি, এগুলো জেনেটিক্সে পড়েছি। তাহলে এই রেপ্লিকেশন হয়, অসংখ্য জটা, এবার রেপ্লিকেশনের মধ্যে জটা আরএনএ তৈরি হয়, ততগুলো কিন্তু ভাইরাস তৈরি হয়ে যায়। এইভাবে ভাইরাস বংশ বিস্তার করে, বুঝতে পেরেছ? তো এইভাবে যদি ভাইরাস, মনে করো শরীরে এই অনেকগুলো কোষ আছে একটা জায়গায়, কোনো একটা জায়গায় আক্রান্ত করলে, সেখানে তো হাজার হাজার কোষ আছে আমাদের শরীরে, তাই তো? এবার মনে করো যে কোনো একটা কোষে একটা ভাইরাস আক্রমণ করে দিল, যেমন এখন মনে করো যে করোনা ভাইরাস চলছে, খুব ভালো বুঝতে পারবে। এখন যে করোনা ভাইরাস চলছে, এবার করোনা ভাইরাস কী করবে, যে একটা ভাইরাস মনে করো আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে গেছে, এবার কি করবে, সে রিপ্রোডাকশন কীভাবে করবে, লাইটিক লাইসোজেনিক যে কোনো একটা প্রক্রিয়ায় করবে, বা দুটো প্রক্রিয়াতেই করতে পারে। এবার হচ্ছে অ্যাকচুয়ালি করোনা ভাইরাস কোন পদ্ধতিটাতে বংশ বিস্তার করে, লাইসোজেনিক না লাইটিক, সেটা কিন্তু আমি জানি না, বা সেটা এখনও পর্যন্ত আমি স্টাডি করিনি। তো হতে পারে লাইসোজেনিক বা লাইটিক বা দুটোতেই করতে পারছে। কোনো কোনো ভাইরাস থাকে যারা দুটো পদ্ধতিতে বংশ বিস্তার করে, কেউ থাকে যারা লাইসোজেনিক প্রক্রিয়া করে, কেউ লাইটিক প্রক্রিয়ায় করে। সো সে বিষয়ে আমরা এখন যাচ্ছি না অত ডিটেলসে। তো ধরো এই প্রক্রিয়া বংশ বিস্তার করছে, তাহলে সেটার মূল উদ্দেশ্য, তার প্রথমে কি করতে হবে, তার যে আরএনএ আছে সেটাকে রেপ্লিকেট করতে হবে, অসংখ্য কপি তৈরি করতে হবে। যটা কপি তৈরি হবে তটা নতুন ভাইরাস তৈরি হবে। এই ঘটনাটা মুহূর্তের মধ্যে ঘটে যায়, খুব কম টাইমের মধ্যে ঘটে যায়, বুঝতে পেরেছো? তো এবার এই কোষটা আক্রান্ত হয়েছে, এ কী করলো, এখানে রেপ্লিকেশনের মাধ্যমে আরও ভাইরাস তৈরি করলো। এই ভাইরাসগুলো এবার এই কোষের মধ্যে, প্রত্যেকটা কোষের মধ্যে দুটো, কোনো কোষে হয়তো তিনটে, কোনো কোষে একটা করে ছড়িয়ে গেল। সেই কোষে আবার সে বংশ বিস্তার করলো, অনেকগুলো হলো। মানে মুহূর্তের মধ্যে কী হবে, পুরো ওই জায়গাটা যত কোষ আছে সব কোষের মধ্যে, পুরো বডির মধ্যে কী হবে, ভাইরাসটা ছড়িয়ে যাবে একটা ভাইরাস থেকে। এইটাকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, বা এটাকে যদি আমরা আমাদের বডি বন্ধ করতে না পারে, তাহলে পুরো বডিটা ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়ে যাবে, বুঝতে পেরেছো? তাহলে এটা কীভাবে আমাদের দেহ কন্ট্রোল করে, এরকম তো হাজার হাজার ভাইরাস আমাদেরকে আক্রমণ করে, কিন্তু সব ভাইরাসের দ্বারাই কি আমরা আক্রান্ত হই? আমরা সব ভাইরাস দ্বারা আক্রান্ত হই না। কেন হই না? তার কারণ হচ্ছে আমাদের বডি তার বিরুদ্ধে একটা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। তো সেই প্রতিরক্ষা ব্যবস্থাটা কীভাবে গড়ে তুলেছে, সেটা দেখো কি হয়, যে এই জায়গাটা মনে করো এখানে কোষগুলো আছে, ঠিক আছে, এখানে মনে করো কোষগুলো আছে।
এখানে মনে করো কোষগুলো আছে। এবার কি হয়, এই কোষের মধ্যে অ্যাট ফার্স্ট ভাইরাস আক্রমণ হয়, তাই তো। প্রথম ভাইরাস আক্রমণ হওয়ার পর এই যে কোষগুলো আছে সেই কোষগুলো থেকে এক ধরনের পদার্থ ক্ষরণ হয়, বুঝতে পেরেছো? এই কোষগুলো থেকে এক ধরনের পদার্থ ক্ষরণ হয়, যে পদার্থটা কি করে, এই যে পদার্থটা ক্ষরণ হয় সেই পদার্থটা কি করে, এই যে কোষের মধ্যে রিপ্রোডাকশন হচ্ছে ভাইরাসের, সেই রিপ্রোডাকশন হওয়ার জন্য কি হয়, রেপ্লিকেশন, এই রেপ্লিকেশন প্রসেসটাকে বন্ধ করে দেয়। কি করে দেয়? এই রেপ্লিকেশন প্রসেসটাকে বন্ধ করে দেয়। তার ফলে কি হয়, কোষে আর কোনো ভাইরাস আক্রমণ ঘটে না, বা যে ভাইরাসটা আক্রমণ হয় সেটা মারা যায়। বা ওই ভাইরাসটা মনে করে এই কোষের মধ্যে আক্রমণ করেছে, এই কোষ থেকে এই কোষে, এই কোষ থেকে এই কোষে, এই কোষ থেকে এই কোষে, এই কোষে ছড়িয়ে পড়তে পারে না, বুঝতে পেরেছো? সেই যে ক্ষরণকারী বস্তুটা সেটাকেই বলা হয়, সেই ক্ষরণ বস্তুটাকে বলা হয় ইন্টারফেরন। যেটা কোথা থেকে ক্ষরণ হয়, সেটা একটা আক্রান্ত কোষ থেকে ক্ষরণ হয়, বুঝতে পেরেছো? তাহলে এই যে ভাইরাস আক্রান্ত কোষ থেকে ক্ষরণকারী একটা বস্তু, তাহলে কি হলো, ভাইরাস আক্রান্ত কোষ থেকে একটা ক্ষরিত একটা কি বলবো বস্তু। সেই বস্তুটা কি, সেই বস্তুটা হচ্ছে প্রথমত হচ্ছে খুবই ক্ষুদ্র, একদম স্বল্প বা খুবই অল্প আণবিক ভর সম্পূর্ণ, আণবিক ভর খুবই কম। আর কি হয়, এটা হচ্ছে তোমার কি বলবো দ্রবণীয় প্রোটিন, এটা হচ্ছে দ্রবণীয় প্রোটিন। তাহলে কি হলো, এই যে বস্তুটা আক্রান্ত কোষ থেকে ক্ষরণ হলো, কি আক্রান্ত, ভাইরাস আক্রান্ত কোষ থেকে, সেটা কি প্রথমত হচ্ছে ক্ষুদ্র এবং স্বল্প আণবিক ভর সম্পন্ন, আর এটা হচ্ছে দ্রবণীয় প্রোটিন, বুঝতে পেরেছো? হচ্ছে দ্রবণীয়। তাহলে আমরা ইন্টারফেরন কি বলতে পারি, ইন্টারফেরন তার আগে এটা বলে নিই, এই যে ক্ষরণকারী বস্তুটা সে কি করে, এটা হচ্ছে ভাইরাসকে রেপ্লিকেশন বন্ধ করে দিয়ে কি করে, ভাইরাসকে রোগ জীবাণু ভাইরাসকে দেহ ছড়িয়ে পড়া থেকে রোধ করে। তাহলে আমরা কি বলতে পারি, যে এই যে একটা ভাইরাস আক্রান্ত কোষ থেকে ক্ষরণকারী ক্ষরিত, ভাইরাস আক্রান্ত কোষ থেকে ক্ষরিত ক্ষুদ্র আণবিক সম্পন্ন, ক্ষুদ্র এবং স্বল্প আণবিক ভর সম্পন্ন দ্রবণীয় প্রোটিন, তাকেই বলা হয় ইন্টারফেরন। তাহলে ইন্টারফেরন কি কাজ করে, ইন্টারফেরন কাজ করে কি, ভাইরাসের রেপ্লিকেশনকে বন্ধ করে। এটা কিভাবে করে সেটা আমরা আরেকটু ডিটেলসে জানবো, তাহলে সংজ্ঞাটাও আমাদের সম্পন্ন হবে। কিভাবে এই ইন্টারফেরন, আমরা ইন্টারফেরন কিন্তু জেনে গেছি। তাহলে ইন্টারফেরন হচ্ছে ভাইরাস আক্রান্ত কোষ থেকে ক্ষরিত একটা বস্তু, যেটা কিনা ক্ষুদ্র, অল্প আণবিক ভর সম্পন্ন এবং দ্রবণীয় প্রোটিন। সেটা কিভাবে কাজ করে সেই কাজটা একটু আমরা দেখব, কিভাবে কাজ করে। সেই কাজের পদ্ধতিটা ধরো এই কোষটা একটা কোষ, এর আশেপাশে মনে করো আরও কোষ আছে, এই কোষগুলো আছে, ঠিক আছে, এর আশেপাশে মনে করো এই কোষগুলো আছে। এবার মনে করো যে এই কোষটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। এবার এই ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার জন্য এই কোষটা থেকে কি ক্ষরণ হবে, এই কোষটা কি ক্ষরণ করবে, তোমাদের ইন্টারফেরন ক্ষরণ করবে। এই কোষটা যখন ইন্টারফেরন ক্ষরণ করবে, এই ইন্টারফেরন চলে যাবে কোথায়, এই পাশের কোষগুলো যেগুলো আছে সেই আশেপাশের কোষগুলোতে পৌঁছে যাবে। সেই আশেপাশের কোষগুলোতে পৌঁছে গিয়ে সেই কোষগুলোকে কি করবে, ইন্টারফেরন কি করবে, যে এই যে ভাইরাস কি করে, অ্যাকচুয়ালি বংশবিস্তার করে, তো কি প্রক্রিয়া বংশবিস্তার করে, রেপ্লিকেশন প্রক্রিয়া বংশবিস্তার করে। এই রেপ্লিকেশনকে বন্ধ করতে পারবে, অর্থাৎ ভাইরাসের রিপ্রোডাকশনকে বন্ধ করতে পারবে এমন একটা প্রোটিন ক্ষরণ করে, সেটাকে বলা হয় অ্যান্টি ভাইরাল প্রোটিন, সংক্ষেপে বলা হয় এভিপি, অ্যান্টিভাইরাল প্রোটিন বা বলা হয় এভিপি। এবার যখন এই অ্যান্টিভাইরাল প্রোটিন ক্ষরণ হয়, কোথা থেকে ক্ষরণ হচ্ছে, এই ইন্টারফেরন আক্রান্ত কোষ থেকে ক্ষরণ হলো, আক্রান্ত কোষ থেকে ক্ষরণ হয়ে সে চলে যাচ্ছে তোমার সুস্থ কোষে, হেলদি সেলগুলোতে। সেই হেলদি সেলগুলোকে উদ্দীপিত করছে অ্যান্টিভাইরাল প্রোটিন ক্ষরণে, অর্থাৎ হেলদি সেলগুলো থেকে অ্যান্টিভাইরাল প্রোটিন বা এভিপি ক্ষরণ হয়। এবার
এই অ্যান্টিভাইরাল প্রোটিন বা এভিপি যখন হেলদি কোষগুলোতে আছে এবার হেলদি কোষগুলো কি করে, হেলদি কোষগুলোর মধ্যে যখন ভাইরাস আসে তখন কি করে, এই ভাইরাসের মনে করে এটা এমআরএনএ, ভাইরাসের যে আরএনএ, তাই তো, সেই ভাইরাসের যে আরএনএ, সে ভাইরাসের আরএনএ থেকে বা ভাইরাসের যে জেনেটিক বস্তু সেখান থেকে রেপ্লিকেশন প্রক্রিয়ায় কি করে, এমআরএনএ সংশ্লেষণে বাধা দেয়, কারণ রেপ্লিকেশনে কি হয়, এমআরএনএ সংশ্লেষ হয়। এবার এই এমআরএনএ থেকে আমরা জানি ট্রান্সলেশন প্রক্রিয়ায় কি হয়, প্রোটিন তৈরি হয়, তাই তো। তাহলে এই ভাইরাস থেকে প্রোটিন তৈরিতে বাধা দেয়, তাহলে কি হলো, রেপ্লিকেশন প্রক্রিয়া এবং ট্রান্সলেশন প্রক্রিয়াটাকে স্টপ করে দেয়। কার, ভাইরাসের মধ্যে এই রেপ্লিকেশন প্রক্রিয়া এবং ট্রান্সলেশন প্রক্রিয়াটাকে স্টপ করে দেয় এই এভিপি বা অ্যান্টিভাইরাল প্রোটিন, যে কারণে কি হয়, ভাইরাসের আর কোনো রিপ্রোডাকশন হয় না। বুঝতে পেরেছো? এইভাবে ইন্টারফেরন কাজ করে। তাহলে ইন্টারফেরনের সংজ্ঞাটা যদি আমরা কমপ্লিট করি তাহলে কি হবে, ভাইরাস আক্রান্ত কোষ থেকে খরিত এক ধরনের ক্ষুদ্র স্বল্প আণবিক ভরসম্পন্ন দ্রবণীয় প্রোটিন, যা কিনা আশেপাশের সুস্থ কোষগুলিকে এভিপি বা অ্যান্টিভাইরাল প্রোটিন সংশ্লেষণে উদ্দীপিত করার মাধ্যমে সারা দেহে ভাইরাস ছড়িয়ে পড়ার থেকে রোধ করে। সেটাকে বলা হয়, কি বলা হয়, ইন্টারফেরন। বুঝতে পেরেছ? সেটাকে বলা হয় ইন্টারফেরন। এবার আমি এই যে প্রসেসটা বললাম, সেখানে কি বললাম, এক কি করে, যে ভাইরাস যখন প্রবেশ করে সুস্থ শরীরে, যখন সুস্থ কোষে প্রবেশ করে তখন সেখানে কি করে, তার রেপ্লিকেশন ট্রান্সলেশন প্রক্রিয়াটাকে বন্ধ করে দেওয়ার মাধ্যমে তার বংশ বিস্তারকে বন্ধ করে। এটা একটা করে। আর একটা কি করে, মনে করো যে এই যে কোষটা আমরা দেখেছি এটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে, আরেকটা জায়গায় ভালো করে ছবি আঁকছে, এই ভাইরাস দ্বারা এই কোষটা আক্রান্ত হয়েছে। এবার সুস্থ কোষগুলো যেগুলোতে এভিপি আছে তারা কি করে, এই কোষটাকে চারিদিক থেকে ঘিরে নেয়। ঘিরে নেওয়ার ফলে কি হবে, এখানে যে ভাইরাসটা আছে সে ভাইরাসটা বডির আর অন্য পার্টে ছড়িয়ে পড়তে পারে না, কারণ তার চারিদিকে একটা প্রাচীর গড়ে দিয়েছে, যে প্রাচীরকে ভেদ করে এই ভাইরাস কিন্তু আর শরীরে ছড়িয়ে পড়তে পারে না। এইভাবে এই সিস্টেমটা গড়ে উঠেছে। তাহলে এই যে ইন্টারফেরন সম্পর্কে আমরা এতক্ষণ ধরে পড়লাম, তার কাজ সম্পর্কে পড়লাম, এই ইন্টারফেরনগুলো আমাদের শরীরে কত প্রকারের দেখা যায়। ইন্টারফেরনগুলো আমাদের শরীরে মেনলি দুই প্রকারের দেখা যায়। বুঝতে পেরেছো? সংক্ষেপে লিখছি, INF। এই ইন্টারফেরন আমাদের শরীরে দুই প্রকারের দেখা যায়। একটাকে বলা হয় টাইপ 1 আর একটাকে বলা হয় টাইপ 2। বুঝতে পেরেছো? টাইপ 1 এর মধ্যে পড়ছে একটা হচ্ছে আলফা ইন্টারফেরন আর একটা হচ্ছে বিটা ইন্টারফেরন, আর টাইপ 2 এর মধ্যে পড়ে গামা ইন্টারফেরন। তো এই গামা ইন্টারফেরন, এবার কি হয়, আমি যে তোমাদেরকে এই পদ্ধতিটা বললাম কাজের, যে পদ্ধতিতে ইন্টারফেরন কাজ করে, সেই পদ্ধতিটা সম্পূর্ণটাই হচ্ছে আলফা এবং বিটা ইন্টারফেরন করে। বুঝতে পেরেছো? গামা ইন্টারফেরন তাহলে কীভাবে কাজ করে, গামা ইন্টারফেরন কীভাবে কাজ করে সেটা এখনও ভালোভাবে জানা যায়নি, এখনও এর উপরে রিসার্চ চলছে। তবে বলা হয় যে গামা ইন্টারফেরন যে মাস্ট সেলগুলো আছে, ন্যাচারাল কিলার সেলগুলো আছে, তাদের সঙ্গে একত্রিত হয়ে তাদের সঙ্গে কাজ করে। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা পড়বে, দেখবে খুবই সিম্পল জিনিস, আস্তে আস্তে পড়বে, চাপ নেওয়ার কোনো দরকার নেই, একবারেই ধীরে ধীরে পড়বে। একটা জিনিস মাথায় রাখবে যে আমি যতটা ডিটেলসে বলছি সেটা বলছি তোমাদের বোঝার জন্য, যাতে তোমরা বুঝতে পারো। বুঝতে পারলে কী হবে, ব্যাপারটা তোমাদের মনে থাকবে। এবার যখন পড়বে তখন তোমাদেরকে এত ডিটেলসে না পড়লেও হবে, ঠিক আছে? জাস্ট কীভাবে পড়বে, এখানে যেমন ইন্টারফেরন যদি পড়ো তাহলে কি পড়বে, ইন্টারফেরন কাকে বলে, ইন্টারফেরন কীভাবে কাজ করে। ইন্টারফেরন কাকে বলে বলে দিলে, যে ভাইরাস আক্রান্ত কোষ থেকে খরিত ক্ষুদ্র স্বল্প আণবিক ভরসম্পন্ন দ্রবণীয় প্রোটিন, যা কিনা পার্শ্ববর্তী কোষগুলোতে এভিপি বা অ্যান্টিভাইরাল প্রোটিন ক্ষরণের মাধ্যমে ভাইরাসের আক্রমণ থেকে দেহকে রক্ষা করে। এটা ইন্টারফেরন হয়ে গেল। তো কীভাবে কাজ করে যদি আলাদাভাবে আসে তাহলে বলি, ভাইরাস আক্রান্ত ছবি আঁকবে, যে আক্রান্ত কোষ থেকে কি হয়, আক্রান্ত কোষ থেকে ইন্টারফেরন ক্ষরণ হয়। ইন্টারফেরন সেটা সুস্থ কোষে এভিপি ক্ষরণে উদ্দীপিত করে। সেই এভিপি ক্ষরণ হলে পরে ভাইরাল যে জেনেটিক বস্তু তার রেপ্লিকেশন এবং ট্রান্সলেশন বন্ধ হয়ে যায়, ফলে ভাইরাসের রিপ্রোডাকশন হয় না, হয়ে গেল। এরকম তোমরা সিম্পলি পড়বে। বা যদি বলা হয় যে ইন্টারফেরন, এবার যদি আরও ডিটেলসে যায়, টাইপসগুলো কী কী টাইপ আছে, কোনগুলো কীভাবে কাজ করে, সেটা নিটের জন্য চলে গেল। যারা এইচএসের জন্য পড়বে তারা এরকম সিম্পলভাবে পড়বে, আর যারা নিটের জন্য পড়বে তারা আমি যেভাবে পড়াচ্ছি সেভাবেই পড়বে। কেমন?
যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়বে, তাহলে নিটে সহজে নিটটাকে ট্র্যাক করতে তোমাদের সুবিধা হবে। কেমন? ঠিক আছে, থ্যাংক ইউ, পড়ো তোমরা ভালো করে।